ব্যাংক থেকে বিপুল অঙ্কের লোন নিয়ে বিদেশে পাচার করার অভিযোগ করা হয়েছে। পাচার নয়, লোন নিয়ে আমরা আমাদের গোপালগঞ্জ প্রজেক্টে ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি এবং সেখানে বড় বড় সাইনবোর্ড লাগানো আছে যেটা সোনালী ব্যাংকের এখানে আমাদের ঋণ রয়েছে, এখানে লোন রয়েছে প্রকল্পে এবং লোন নিয়ে এই বিজনেস করা হচ্ছে। ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বেনজির আহমেদ অনেক অনেক টাকার মালিক হয়েছে, অনেক অনেক সম্পদের মালিক হয়েছে। তো বেনজির আহমেদের তিনি যে সরকারি চাকরি করতেন, তিনি যে পুলিশের আইজিপি ছিলেন, তার সারা জীবনের ইনকাম হিসেব করে দেখা গেছে 2 কোটি টাকা। কিন্তু তিনি এখন 200 কোটি টাকার মালিক, 200 কোটি টাকার অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়ে 200 কোটি টাকার মালিক। কিভাবে তিনি আঙ্গুল ফুলে কলা গাছ না হয়ে তিনি কিভাবে আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেলেন, এটা সবার আসলে জিজ্ঞাসা। তো তিনি কি আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন, নাকি তিনি জিনের মাধ্যমে টাকা পয়সা অর্থ সম্পদ হাজির করেছেন? এটা মানুষের জানার প্রশ্ন। তো এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। বেনজির আহমেদ এই বিষয়ে তিনি পুরোই অস্বীকার করে গেছেন। তিনি বলেছেন যে আমার নামে গুজব ছড়ানো হচ্ছে বা আমাকে অপমান করা হচ্ছে, মানহানি করা হচ্ছে আমাকে, এবং আমার পরিবারের বিরুদ্ধে মানে অপবাদ ছড়ানো হচ্ছে, তিনি এই কথা বলেছেন। তো পাশাপাশি এই বিষয়ে এখন ব্যারিস্টার সুমন ভাই তিনি পদক্ষেপ নিচ্ছেন। তিনি লিগ্যাল নোটিশ দিয়েছেন দুদকের কাছে। তো দুদক যদি লিগ্যাল নোটিশ বা কোনো অভিযোগ দুদকের কাছে না দেওয়া হয়, তাহলে দুদক কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না বা কোনো কার্যকরী কিছু করে না। তো ব্যারিস্টার সুমন ভাই এবার হয়তো প্রশংসায় ভাসবেন। তিনি যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপ মানুষের কাছে প্রশংসনীয় একটি পদক্ষেপ হতে যাচ্ছে। তো আপনাদের দুইটি ভিডিও দেখাবো, একটি বেনজির আহমেদের ভিডিও দেখাবো আর একটি ব্যারিস্টার সুমন ভাই কিছু বক্তব্য দিয়েছেন সেই ভিডিও দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে দর্শকরা দেখতে পারে। তো চলুন ভিডিও দেখে আসি। ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছেই বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই। পূর্বাঞ্চলে 40 কাঠা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি নেই। পূর্বাঞ্চলের কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় 10 বিঘা জমি নাই। আমার 35 বছরের চাকরি জীবনে বেতন ভাতার যে কাল্পনিক হিসাব প্রকাশ করা হয়েছে সেটিও ভুল এবং খুবই অপমানজনক। প্রতিবেদন দাবি করা হয়েছে যে আমার অবসরের পর তথাকথিত থলের বিড়াল বেরিয়ে আসছে। এই ধরনের শব্দ প্রয়োগও খুবই আপত্তিকর। আমাদের পারিবারিক ব্যবসা 2014 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিগত 10 বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসম্মুখে পরিচালিত হয়ে আসছে। গোপালগঞ্জ প্রজেক্টে 2টি কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে 20 কোটি টাকা, আরেকটাতে 5 কোটি টাকার অনুমোদিত মূলধনের কথা এভাবে উল্লেখ করা হয়েছে যেন সাধারণ পাঠক মনে করেন যে এই 2টি কোম্পানিতে আমাদের পরিবার 25 কোটি টাকা বিনিয়োগ করেছে। আসলে অনুমোদিত মূলধন আর পেইড আপ মূলধন, পরিশোধিত মূলধন এক জিনিস নয়। এখানে এই 2টা কোম্পানিতে ইভেন 1 কোটি টাকারও পরিশোধিত মূলধন নাই, অথচ এটা এমনভাবে বলা হয়েছে যেন 25 কোটি টাকা আমাদের পরিবারের পক্ষ থেকে 2টি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। মূলত এই 2টি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্যবসাকে সম্প্রসারণের জন্য। আমরা আমাদের পরিবার ওখানে যে বর্তমানে যে ব্যবসা করছে সেটাকে সম্প্রসারণ করতে চায়, কৃষিক্ষেত্রে বিনিয়োগকে সম্প্রসারণ করতে চায়, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কৃষিক্ষেত্রে বিনিয়োগ সময়ের দাবি। ওই এলাকার নাম বেনজিরের চক হিসেবে প্রতিবেদক দাবি করেছেন। এটিও আসলে প্রতিবেদনের নিজস্ব একটি আবিষ্কার, কারণ এই ধরনের কোনো চক বা বেনজিরের চক নামে কোনো জায়গা প্রকল্প এলাকায় নাই। প্রকল্প এলাকায় মিটার ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বা ব্যবহার করা হচ্ছে, এটিও মিথ্যা তথ্য। ওখানে রীতিমতো সরকারিভাবে অনুমোদন নিয়ে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে বৈধভাবে এবং প্রতি মাসে নিয়মিত আমাদের পরিবার তাদের ব্যবসার জন্য যে বিদ্যুৎ খরচ হয় সেটির বিল পরিশোধ করে আসছে। এখানে চাপ ও ভয়ভীতি দেখিয়ে জমি ক্রয়ের কথা বলা হয়েছে, যেটিও আমি মনে করি এটা অসম্ভব কল্পনা। কারণ হচ্ছে এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজ জেলা এবং প্রকল্প এলাকাটি মাননীয় প্রধানমন্ত্রী সংসদীয় আসন সন্নিহিত, এবং ফলে এই ধরনের একটা জায়গায় গায়ের জোরে বা ক্ষমতা দেখিয়ে বা অন্য কোনো ভাবে শক্তি প্রয়োগ করে জমি কেনার চিন্তা একটা অসম্ভব কল্পনা। প্রতিবেদন বলা হয়েছে যে ইস্টার্ন প্রপার্টি মগবাজারে আমাদের একটি 4000 স্কোয়ার ফিটের
ফ্ল্যাট আছে, এটিও একটি মিথ্যা তথ্য। মগবাজার কেন, মগবাজার, সিদ্ধেশ্বরী, রমনা আশেপাশে কোথাও আমাদের কোনো ফ্ল্যাট বা এই ধরনের কোনো অ্যাপার্টমেন্ট নাই। আনন্দী হাউজিংয়ে 40 কাঠা জমি সহ 45 কোটি টাকার বাড়ি আছে বলে দাবি করা হয়েছে। আনন্দ হাউজিং একটি বেসরকারি সমবায় সমিতি। 2007 সালে আমরা এই সমবায় সমিতির সদস্য হই এবং একটি প্লট বুকিং দেই। কিস্তির মাধ্যমে ধীরে ধীরে আমরা এই টাকা পরিশোধ করি। সেখানে আমাদের 40 কাঠা কোনো প্লট নেই, এটি বাড়িয়ে বলতে গেলে শতগুণ বাড়িয়ে বলা হয়েছে। আমাদের প্লটে 5 ইঞ্চি দেওয়াল বিশিষ্ট একটি বৈশিষ্ট্য এবং টিনের ছাদের একটি দোতলা বাড়ি আছে। তো এই ধরনের একটা বাড়ির দাম 45 কোটি টাকা হবে এবং যেখানে যে হাউজিংয়ে এখন পর্যন্ত নাগরিক সুবিধা গড়ে ওঠেনি, রাস্তাঘাট তৈরি হয় নাই, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, গ্রামের মধ্যে এই ধরনের একটা প্লটের উপরে টিনের ছাদ বিশিষ্ট বাড়ির দাম 45 কোটি টাকা হবে, এটি রীতিমতো এই ধরনের দাবি করার মধ্যে হাস্যকর। হিসেবে নাকি আমি পূর্বাঞ্চলে ফারুক মার্কেটের পাশে 10 কাঠার একটি জায়গা কিনেছি, যেটার বাজার মূল্য 22 কোটি টাকা। ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে 22 কোটি টাকা দিয়ে আমি আইজি থাকাকালীন সময় ইনডিরেক্টলি বলার চেষ্টা করা হয়েছে প্লটটি কিনেছি। আমি আইজি কেন, ডিজি হিসাবে, কমিশনার হিসেবে কোনো মেয়াদেই আমি পূর্বাঞ্চলে কোনো প্লট কিনি নাই। 2001 সালে রাজু যখন সরকারিভাবে আবেদন আহ্বান করে, তখন আমি আবেদন করে সরকারি কোঠায় একটি 10 কাঠার প্লট বরাদ্দপ্রাপ্ত হয়েছিলাম, আজ থেকে প্রায় 23 বছর আগে। এবং সেটিও আমরা আমাদের পারিবারিক এবং নিজস্ব অর্থের প্রয়োজনের কারণে বিক্রি করে দিয়েছি। এই মুহূর্তে পূর্বাঞ্চলে আমাদের কোনো ধরনের কোনো জমি প্লট কিছুই নেই। রূপগঞ্জের নাওড়ায় আমাদের একটি 2 বিঘা জমির প্লট আছে, যার বাজার মূল্য 2 কোটি টাকা বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। রূপগঞ্জের নাওড়ায় এবং অন্যান্য কোনো ইউনিয়নে কোথাও আমাদের কোনো 2 বিঘার কোনো প্লট নাই। এটিও একটি সর্বাংশে মিথ্যা তথ্য। রূপগঞ্জে আমাদের কোনো জমি নাই এক্সেপ্ট আনন্দ হাউজিংয়ের, যেটি রূপগঞ্জ জেলা থানার মধ্যে অবস্থিত এলাকার মধ্যে, সেখানে একটা প্রোডাক্ট। তাছাড়া আমাদের অন্য কোথাও কোনো ধরনের কোনো জমি বা 20 কোটি টাকা মূল্যের কোনো সম্পত্তি আমাদের নাই। মেয়ের বিশ্রামের জন্য 3.5 কোটি টাকার ফ্ল্যাট কিনেছি বলে অভিযোগ করা হয়েছে। আমার মেয়ে, আমার জ্যেষ্ঠ কন্যা সবসময় আমার সরকারি বাসা থেকে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করতো, তার জন্য কোনো বিশ্রামের জন্য বাড়ি কেনার কোনো প্রয়োজন আমরা কখনো অনুভব করিনি। বসুন্ধরাতে আমরা একটা আনফিনিশড ফ্ল্যাট আমরা কিনেছিলাম, পরবর্তী সময় বিভিন্ন কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এটা বসবাস উপযোগী নয়, এটাও আমরা বহু আগে সেটাকে বিক্রি করে দিয়েছি। আমাদের পরিবারের স্টক এক্সচেঞ্জে পোর্টফোলিও আছে, তাদের শেয়ার ব্যবসা রয়েছে এবং সেই শেয়ার ব্যবসার অংশ হিসেবেই বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আমাদের 2 লক্ষ টাকার একটা প্রাইমারি শেয়ার রয়েছে এবং যেটি মোট সেখানে শেয়ারের সংখ্যা হচ্ছে 35 কোটি 50 লাখ। তো 35 কোটি 50 লাখ শেয়ারের মধ্যে থেকে আমাদের কাছে 2 লক্ষ শেয়ার আছে, তাও প্রাথমিক শেয়ার অভিহিত মূল্যে। আমার পরিবার বা আমি কারো জমি দখল বেদখলের সঙ্গে কোনো ক্রমেই নৈতিকভাবে বা অন্য কোনোভাবে জড়িত হওয়ার প্রশ্নই ওঠে না। সেখানে বিভিন্ন দাগ নাম্বার উল্লেখ করে বিভিন্ন সম্পত্তির পরিমাণ উল্লেখ করা হয়, যেগুলো যোগ করে দেখবেন, যোগফল হয় 164.39%। কিন্তু দাবি করা হয়েছে যে আবার আরেক পাড়ায় যেখানে আমাদের 418% জমি রয়েছে। তো যোগফল মানে কি, এখানে ম্যাথামেটিক্সেরও সমস্যা আছে। তো এখানে আমাদের এই ধরনের কোনো জমি না, আমাদের একটা প্লট আছে বহুদিন আগে, প্রায় আজ থেকে 17 বছর আগে আমাদের একটা প্লট কেনা আছে ওখানে। আর আপনারা জানেন যে কিছু বছর আগে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ওখানে সব ধরনের কনস্ট্রাকশন বন্ধ রয়েছে। এর ফলে এই জমিগুলোকে এখন আর কেউ কিনেও না, এগুলো বলতে গেলে পরিত্যক্ত এবং পতিত জমি হিসেবে পড়ে আছে। এবং আমাদের যে স্মল প্লটটা রয়েছে সেটার মধ্যে বালু আছে এবং পাথর রয়েছে এবং এখানে কোনো গাছপালাও তেমন একটা কিছু নাই। তো এটা একটা, যেহেতু হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে ওখানে সব ধরনের কনস্ট্রাকশন বন্ধ, সে কারণে বছরের বছর এই জমিগুলোর কোনো অ্যাপ্রিসিয়েশন হয় নাই, রাদার ডেপ্রিসিয়েশন হয়েছে। এগুলো বিক্রি করার চেষ্টা করলে বিক্রি করা যায় না। আর যে পরিমাণ সম্পত্তির কথা বলা হয়েছে সেটা সঠিক নয় এবং এই যে আমরা যেটা কিনেছি সেটা আমাদের ট্যাক্স ফাইলে উল্লেখ করা আছে এবং এটার সোর্সও ট্যাক্স ফাইলে বর্ণনা করা আছে। শেষ কথা এই যে আমার পরিবারের যে সম্পত্তি রয়েছে তার প্রত্যেকটির বিপরীতে অর্থের উৎসের সহকারে সংশ্লিষ্ট ট্যাক্স ফাইলে যথাযথভাবে সেগুলো বর্ণিত আছে, সন্নিবেশিত আছে। আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই, তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে। দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি, যে একজন আইজিপি মহোদয়, উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1 কোটি 74 লাখ, প্রায় 1.25 কোটি।
কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে, আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে, কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না। সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, সেই করে। মানে কি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে, কেউ কোনো কথা বলবে না। আর দুদক আল্লাহ মাহবুব জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কে এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি এটা। আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই, একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন? কোন জায়গায় অশনি সংকেতটা, কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি, তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেররা ধরে নেয়, তাহলে এরাও 800, 900, 1000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছে, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই মন্তব্য জানাবেন। এবং এই যে বেনজির আহমেদ, ইনি যে আঙ্গুর ফুলে কলা গাছ না হয়ে বট গাছ হয়ে গেছেন, তার থেকেও যদি বড় কিছু হয় তাই হয়ে গেছেন। তার সারা জীবনের ইনকাম যদি বা বেতন যদি হয়ে থাকে 2 কোটি টাকা, তাহলে তিনি 200 কোটি টাকার মালিক কিভাবে হলেন? তিনি কি চাঁদের দেশের থেকে এগুলো আমদানি করেছেন, না জিন তাকে দিয়েছে? এটা আসলে মানুষের প্রশ্ন। এবং ব্যারিস্টার সুমন ভাই যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপের বিষয়ে তিনি যে আলোচনা করেছেন, এই কথাগুলো শুনেছেন, শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই অপরাধীর কি শাস্তি হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক আলোচনা সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।